আর তুলসী গ্যাবার্ডও দেশটির অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যে কথাগুলো, যে মন্তব্যগুলো করেছেন, তাতে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তা তুলসী গ্যাবার্ডের কথাবার্তার মধ্য দিয়েই এর মধ্যে অনেকখানি বোঝা যাচ্ছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রের পথে এগোচ্ছে। তুলসী গ্যাবার্ড এবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন। শুধু তাই না, এই তুলসী গ্যাবার্ড আরো বলেন বাংলাদেশ জামাতে ইসলাম নাকি জঙ্গলিবাদ। তুলসী গ্যাবার্ডের এই সমস্ত কথাবার্তা নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ডক্টর ইউনূস ও বাংলাদেশ জামাতকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য বলছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সেনাপ্রধান ও ডক্টর ইউনূসকে কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন এবং জামাতকে কি বললেন। দর্শক, শুরু থেকেই আমি সবসময়ের জন্য বলছি, ভারত বাংলাদেশ ইস্যুতে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে যত দূর যাওয়ার তত দূরই যাবে। এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড যে এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন, এই কথা আমরা সবাই জানি। ভারত কতদূর যাবে বা চলে গেছে তা তুলসী গ্যাবার্ডের কথাবার্তার মধ্য দিয়েই এর মধ্যে অনেকখানি বোঝা যাচ্ছে। ভারতের কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রের পথে এগোচ্ছে সে কথা তুলসী গ্যাবার্ডকে জানিয়ে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আর তুলসী গ্যাবার্ডও দেশটির অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যে কথাগুলো, যে মন্তব্যগুলো করেছেন, তাতে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তিনি অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে বা তার মেসেজের মাধ্যমে অলরেডি কনভিন্সড। অজিত দোভাল তুলসী গ্যাবার্ডকে যে কথাগুলো বলেছেন তা হচ্ছে এরকম যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আটককৃত ইসলামী জঙ্গিদের একটা বড় অংশ জেল ভেঙে বেরিয়ে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং আর এক অংশের অনেককে জামিন দেওয়া হয়েছে। এবং তুলসী গ্যাবার্ডের যে ইন্টারভিউটি এনডিটিভি করেছে, সেখানে তুলসী গ্যাবার্ড যে কথাবার্তাগুলো বলেছেন তাতে অজিত দোভালের বক্তব্যগুলোই প্রতিধ্বনিত হয়েছে তার নিজস্ব ভঙ্গিতে। তুলসী গ্যাবার্ড এনডিটিভিকে কী ধরনের সাক্ষাৎকার দিয়েছেন বা কী ধরনের মন্তব্য করেছেন তার অংশ বিশেষ যদি আপনাদের সামনে তুলে ধরি, বিশ্লেষণের প্রয়োজন হবে না, মোটামুটি বোঝা যাবে যে তিনি কোন পর্যায়ে রয়েছেন। তুলসী গ্যাবার্ড এনডিটিভিকে বলছেন বাংলাদেশকে প্রসঙ্গক্রমে নিয়ে এসে যে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দীর্ঘদিন ধরে চলে আসা নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এবং একই সঙ্গে বাংলাদেশে ইসলামী চরমপন্থা কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর যে উত্থান, সে বিষয়টিও তিনি তার বক্তব্যে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে, সরাসরি বলছেন, এই বিষয়ে বাংলাদেশের জঙ্গিবাদ এবং ইসলামী চরমপন্থা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে, যেহেতু এটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়। এখন কি আলোচনা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডক্টর ইউনূস প্রশাসনের সঙ্গে আমরা জানি না, তবে এটি তো তুলসী গ্যাবার্ডের নিজের বক্তব্য, নিজের মুখে বলা উক্তি। তুলসী গ্যাবার্ড
ইসলামিক খিলাফতের প্রসঙ্গ তুলে ধরে বলছেন যে বিশ্বজুড়ে চরমপন্থী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন একটি ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইসলামী সন্ত্রাসবাদী হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবদ্ধ, যা হলো ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন করা। এটি স্পষ্টতই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে, বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে। তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। অর্থাৎ স্রেফ যা কিছু বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে সেটিকে কেন্দ্র করে তিনি বলছেন যে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে জোর করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে প্রচেষ্টা, এটি অবশ্যই অ্যাবনর্মাল। যারা এটি মানতে চায় না তাদেরকে জোর করে মানানোর চেষ্টা করা হয়, তিনি স্পষ্টভাবে বলছেন। এবং তিনি একথাও বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শকে চিহ্নিত করে তা পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই কথাগুলো যুক্তরাষ্ট্রে বসে অন্য কারোর ইন্টারভিউয়ের উত্তরে যদি তিনি এই কথাগুলো বলতেন সেটি আমরা একভাবে নিতাম, আর তিনি ভারতে বসে বাংলাদেশকে ইঙ্গিত করে এই ধরনের মন্তব্য করছেন, এটি অবশ্যই আলাদা গুরুত্ব বহন করে। তুলসী গ্যাবার্ড ইসকনের সদস্য, তুমুলভাবে হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত, আমরা সবাই জানি। এবং এর আগে আমি আপনাকে জানিয়েছি বা আপনারাও জানেন, যেখানেই হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তুলসী গ্যাবার্ড তার যথাসাধ্য চেষ্টা করেছেন সেখানে তার রোল প্লে করার জন্য। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তো একটি তুমুল বিতর্ক রয়েছে, এবং এটি সত্য কথা। আমি বারবার বলে এসেছি, এখনো বলছি, হিন্দুদের উপর নির্যাতন অবশ্যই হয়েছে, কিন্তু এটি আলাদাভাবে সাম্প্রদায়িক নির্যাতন হিসেবে দেখলে নয়। এই যে বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণের যে একের পর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বাসে পর্যন্ত ধর্ষণ হয়েছে, বাড়িতে বাড়িতে ডাকাতি, আমরা এগুলো কি বলবো এখন? এগুলো মুসলিম নির্যাতন? না, বিষয়টা হচ্ছে সবাই কম বেশি আক্রান্ত 5 আগস্টের পরে। সেই জায়গা থেকে ভারত তার মতো বয়ান দেবে, এটি খুব স্বাভাবিক বিষয়, এবং সেটি তারা ক্যাশ করতে পেরেছে। বিপরীতে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার কিন্তু তারা সেভাবে প্রচার চালাতে পারেনি। যেটি হোক না কেন, বাংলাদেশে আমি সব বাদ দিলাম, মৌলবাদের আস্ফলন তো আমরা দেখছি, জঙ্গিবাদের উত্থানের একটি প্রচেষ্টা আমরা দেখছি, এবং অনেক দূর এগিয়ে গেছে তারা। এই কথাগুলো তো আর মিথ্যা নয়। পাকিস্তানের সঙ্গে যে মহরম সম্পর্ক, একটা উষ্ণ সম্পর্ক, সেটি তো আমরা দেখছি। আইএসআইয়ের প্রভাব বিস্তার হয়েছে এরই মধ্যে, তা নানানভাবে জানা যাচ্ছে। সেই জায়গা থেকে এটি আর বলার কোনো অপেক্ষা রাখে না যে এমন একটি রাষ্ট্রে হিন্দুরা নির্যাতিত হতে পারে। যদি নির্যাতিত না হয়েও থাকে, তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই, তারপরও ইসলামী জঙ্গিবাদ, কথিত ইসলামী জঙ্গিবাদ বা চরমপন্থার যে উত্থানের একটি অপচেষ্টা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হবে, এটাই ধরে নেবে সবাই। অতএব পরবর্তীতে ট্রাম্প ভারত সফরে আসছেন। তুলসী গ্যাবার্ডের এই সফরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশকে কেন্দ্র করে যা পরিকল্পনা করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ট্রাম্পের সাথে যে বোঝাপড়াটি হবে, সেই বোঝাপড়ার ক্ষেত্রে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য, তার এই অবস্থান ভারতের জন্য কয়েক মাইল ফলক। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এতে বিপদে পড়বে বিএনপি। দর্শক, খবর, মব সৃষ্টি করলে ওখানেই গ্রেপ্তার তথ্য উপদেষ্টা। এই নিউজ বিশ্লেষণের আগে আমি একটু দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে
উপদেষ্টা মাহফুজ আলম কথা বলছেন, আসিফ নজরুল তিনি বসে আছেন, তার আরেক পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছেন, কিন্তু মাহফুজ আলম কথা বলছেন। মানে এই দৃশ্যটা সুন্দর। এই মাহফুজ কিছুদিন আগেও বেকার ছিলেন এক অর্থে, এবং আসিফ নজরুল স্যারের স্টুডেন্ট, এখন তারা সহকর্মী, দুইজনেই মন্ত্রী। এই দৃশ্যগুলো সুন্দর, ভালো লাগার, যে ছাত্র শিক্ষক হঠাৎ করে দুইজন সহকর্মী হয়ে গেল। এটা তো নিয়মিত হয়, আমাদের ক্ষেত্রে হয়েছে যে ছাত্র শিক্ষক সহকর্মী, বিশেষ করে ছাত্ররা যারা শিক্ষক হয় তারা তো সহকর্মী হয়ে যায় পরে, বা একেবারে সিনিয়র শিক্ষকদের অধিকাংশ সহকর্মী একসময় তাদের স্টুডেন্ট। কিন্তু মন্ত্রণালয়ে গিয়ে দুইজনের মন্ত্রী, এই দৃশ্যটা চমৎকার। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন, তার একটা প্রমাণ হচ্ছে এই দৃশ্যগুলো। এটা আসিফ নজরুল স্যার কোনোদিন কল্পনা করেনি যে আমার এই জুনিয়র স্টুডেন্ট, এত ছোট বাচ্চা বয়সী স্টুডেন্ট, এরা হঠাৎ করেই আমার চাইতে প্রভাবশালী মন্ত্রী হবে। বাস্তবে আসিফ নজরুল সাহেব ভিতরে ভিতরে অনেক গুটি চালেন, ঠিক আছে, কিন্তু বাহ্যিক প্রভাবের দিক থেকে বা উপদেষ্টা পরিষদের কথাবার্তা এগুলোর দিক থেকে মাহফুজদের চাইতে, মানে আসিফ নজরুলদের চাইতে বা এই স্বরাষ্ট্র উপদেষ্টার চাইতে মাহফুজ আলম, আসিফ এরা বেশি প্রভাবশালী, সবচাইতে প্রভাবশালী উপদেষ্টা বলে এদেরকে বলা যায়। মব সৃষ্টি করলেই ওখানেই গ্রেপ্তার তথ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ থানা ঘেরাও করতে চাইলে বা কেউ কোনো অঘটন ঘটালে গ্রেপ্তার হবে। এখন এই জায়গাটায় একটা কঠিন ধরা খাবে বিএনপি। কিভাবে? বিএনপি যে কাজটা করে, যেমন পুলিশ কিন্তু বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিতে পারে না ভয়ে, আর মারাত্মক অভিযোগ হলে নিয়ে থাকে, কিন্তু গ্রেপ্তার করতে ভয় পায়। এবং বিএনপি হুমকি দেয় যে আমাদের লোককে গ্রেপ্তার করলে খবর আছে, পুলিশ থেকে ছিনিয়ে নেয়, থানা থেকে সারিয়ে আনতে যায় লোকজন নিয়ে। শুধু থানা থেকে সরিয়ে আনতে যায় তা না, বিএনপিকে আনতে যায় তা না, আওয়ামী লীগের লোকজনকেও বিএনপি টাকা খেয়ে থানা থেকে ছাড়িয়ে আনতে যায়। এখন সরকারের ইঙ্গিতে এটা যে ওই থানায় মব সৃষ্টি করুক, থানা ঘেরাও বা এরকম কোনো যে কোনো জায়গায় মব সৃষ্টি করুক, সাথে সাথে ধরা হবে। তা এটা আমরা এইভাবে করতে পারি যে বিএনপির লোকজন কোথাও কোনো অঘটন ঘটাবে, থানা থেকে ছাড়িয়ে আনতে যাবে, ওখানে সবগুলোকে আটকানো হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এবং বড় চ্যালেঞ্জ এইটাই সরকারের। সাধারণ জনগণকে আটকানো কোনো ব্যাপার না, আটকানো কঠিন হচ্ছে বিএনপিকে। আর এই অপকর্ম বেসিক্যালি বিএনপি করে। আপনি খোঁজ নেন, বাংলাদেশে যত অপকর্ম হচ্ছে প্রায় সবগুলোই বিএনপি করছে। এই যে চুরি ছিনতাই কারা করছে? বিএনপি করছে। স্বর্ণ ডাকাতি হয় ঢাকায়, সে ডাকাতি করে কারা? পটুয়াখালী থেকে এসে স্বেচ্ছাসেবক দলের নেতারা। বিভিন্ন চুরি ডাকাতি এগুলোর সাথে বিএনপি জড়িত। বিএনপির লোকজনই এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বা বরিশাল থেকে ঢাকায় যে এভাবে ডাকাতি করে। অতএব অ্যাকশনটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে হতে হবে। অতএব বিএনপির হুমকি ধামকি, বিএনপির মব, এটা উপেক্ষা করতে পারাটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা উন্নতি করতে জরুরি। দেশে এখন থেকে কেউ মব জাস্টিস কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে ওই স্থান থেকেই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যেই অপরাধী হোক তাকে আমরা ওখানেই গ্রেপ্তার করব, আমরা একদিন অপেক্ষা করব না। এটা আগে কেন হলো না? মব সৃষ্টি করা তো অন্যায়। হ্যাঁ, বিপ্লব আর মব এটা এক না। ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ড আর মব এক না। লক্ষ লক্ষ মানুষ একত্রে একটা কাজ করতে নেমে যাওয়া আর 20-25 জন লোক মিলে কোনো একটা মব সৃষ্টি করা, এটাও কিন্তু এক না। যেমন ধানমন্ডি 32 জয় বাংলা করা, এটা কোনো মব না, এটা লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা প্রধান উপদেষ্টার বিবৃতিতেও আমরা লক্ষ্য করেছি। ওগুলো মব না। কারণ এই যে মব, এটা তো আগেও অন্যায় ছিল। আগে আপনারা কেন এর বিরুদ্ধে ব্যবস্থা করলেন না? সাথে সাথে গ্রেপ্তারের কথা বললেন না, একদিন অপেক্ষা করবেন না, এই কঠিন অবস্থানটা আগে নিলেন না কেন? সক্ষমতার অভাব ছিল এবং ওই বিএনপির কারণে নিতে পারেনি, এটা একটা কথা। কারণ এখানে একটা কথা বলেছে মাহফুজ যে স্টেক হোল্ডারদের বলে দেওয়া হয়েছে, মানে কি বিএনপি জামাত বা সবাইকে বলে দেওয়া হয়েছে। সচিবালয়
আইন মন্ত্রণালয় সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা কথা বলেন। উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয় সভাকক্ষে কথা আসিফ নজরুল না বলে মূল কথাটা বলেন মাহফুজ আলম। কতটা প্রভাবশালী বুঝতে পেরেছেন। উপদেষ্টা বলেন, আজ আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছি, সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে, থানা ঘেরাও থেকে শুরু করে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখব। গ্রেপ্তার থেকে শুরু করে যথাযথ আইনি ব্যবস্থা সেখানেই আমরা নেব। এ বিষয়ে সব স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে এই স্টেকহোল্ডারদের বলে দেওয়া হয়েছে, এর একটা অর্থ হচ্ছে বিএনপিকে বলে দেওয়া হয়েছে, কারণ এই ঘটনাগুলো বেসিক্যালি বিএনপি ঘটায়। জামাত কখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো, আবার তাকে ছাড়িয়ে এনে মালা পরানো হলো। এই বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন? এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এই বিষয়টি সবার কাছেই খারাপ লেগেছে। যে কোনো অপরাধী ছাড়া পেল, আসলে তিনি ভুক্তভোগী। এখন ওইখানেও কিন্তু ওই হিজবুত তাহরীরের লোক, উগ্রবাদী লোকজন মব সৃষ্টি করে ছাড়িয়ে এনেছে এবং ওই মব নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল যাতে আইনি প্রক্রিয়াটা নিশ্চিত হয়। এজন্য শিবিরকে ডেকেছিল পুলিশ। শিবিরও চেষ্টা করেছিল যাতে মব নিয়ন্ত্রণ হয় এবং একটা আইনি প্রক্রিয়া ওখানে এক্সিকিউট করা সম্ভব হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল যে বিবৃতি দিয়েছেন নারী নিরাপত্তা নিয়ে, সেখানেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটাকে অন্যায় বলেছেন। এভাবে অন্যায় ঠিক করতে পারলে এটা অন্যায়। অনেকে প্রপাগান্ডা ছড়ায় যে না জামাত শিবির এটার সাথে জড়িত। না, জামাত শিবিরও এটা বলেছে, জামাত এটা বলেছে। যে কোনো অপরাধী ছাড়া পেল, আসলে তিনি ভুক্তভোগী, তিনি মামলাটি উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠি সহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়। তিনি বলেন, এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করেছেন কিনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির সঙ্গে কথা বলবো, ভিসিকে বলবো ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে বলবো তারা যেন মামলা করেন। আমরা সুষ্ঠুভাবে বিচার করতে বদ্ধপরিকর। নারীর সাথে সহিংসতার কোনো ঘটনায় কোনো ছাড় হবে না, এর সাথে আমরা একমত। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারলো না, এটা তো আলাদা আরেকটা মামলা হতে পারত। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন হচ্ছে অন্ধ, যে অপরাধী হন জাতপাত বর্ণ দেখবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ। যিনি মব জাস্টিস করুন না কেন, ধর্মীয় হোক আর নিধার্মিক হোক না কেন, তাকে আইনের আওতায় আনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে মব জাস্টিস হলে, যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। তিনি বলেন, গত 7-8 মাসের যেখানেই ঝামেলা করেছে, মব জাস্টিসের মতো ঘটনা ঘটিয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি আমরা প্রোঅ্যাক্টিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য। নারী শিশু নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে কর্মসূচি। হ্যাঁ, এখানে সচেতনতা একটা বিষয়, এটা শুধু আইনি বিষয় না। রেশিগুলো রয়েছে, যেমন আইন শৃঙ্খলা সম্পর্কিত মব জাস্টিস ইস্যু, মিলিটেন্সি ইস্যু হয়তো সামনে আসতে পারে, এটা ভারত আনতে পারে, বিএনপি আনতে পারে। আরও কিছু আছে, যে সবগুলো আছে যেগুলো যাতে মিডিয়া ভালোভাবে উপস্থাপিত হয়, সে বিষয়গুলো মনিটর করার চিন্তা ভাবনা করছি। সেগুলো মিডিয়ায় কীভাবে ফোকাস করবে। যাই হোক দর্শক, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। তা বিএনপির জন্য এটা একটা কঠিন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রের এই উদ্যোগকে আমি স্বাগতম জানাই। পবিত্র মাহে রমজানের এই মহিমান্বিত সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বের ন্যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইসলামী মূল্যবোধ, জনাব তারেক রহমান সাহেবের ইসলামী মূল্যবোধকে ধারণ করে রমজানের এই ভাবগাম্ভীর্যপূর্ণ সময়টাতে পবিত্র কোরআন শরীফের প্রতি সম্মান জানিয়ে এবং কোরআনকে ধারণ করার নিমিত্তে এই ছাত্রদলের এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এটা একটি ভূয়সী প্রশংসার দাবিদার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ছাত্র লীগ সারা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। ছাত্রলীগের অত্যাচারে এদেশে কোনো জাতীয়তাবাদী ছাত্রদল তো দূরের কথা, বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন তারা তাদের
সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিশেষ করে ধর্মীয় উৎসবগুলো, ধর্মীয় কর্মকাণ্ডগুলোর উপরে সবসময় আলাদাভাবে নজরদারিতে রাখত সেই ছাত্রলীগ। কিন্তু আজকের বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, ছাত্রলীগ হারিয়ে গিয়েছে, ওদের সকল ষড়যন্ত্র আজকের ধূলিসাৎ হয়ে গিয়েছে। মুক্ত বাংলাদেশে আজ ছাত্রদল তারা একটি কোরআনের প্রতিযোগিতার আয়োজন করছে, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। ছাত্রদলের এই উদ্যোগ অবশ্যই আমি বিশ্বাস করি যেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী মূল্যবোধে বিশ্বাসী, পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নামেও পরিচিত জাতীয়তাবাদী দল, আজকের সেটারই প্রমাণ রেখেছে ছাত্রদল, যে ছাত্রদল এই জাতীয়তাবাদী মূল্যবোধের পাশাপাশি ধর্মীয় ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে এ ধরনের আয়োজন করেছেন। এই আয়োজনগুলোই জনগণ প্রত্যাশা করে। জনগণ সন্ত্রাস, অন্য ধরনের কোনো ধরনের রাজনীতি যেটা সমাজে কোনোভাবে মানুষ অ্যাকসেপ্ট করতে চায় না, ক্যাম্পাসগুলোতে নৈরাজ্যের পরিবর্তে একটি শান্ত শৃঙ্খলাবদ্ধ সুন্দর পরিবেশের শিক্ষাঙ্গন যেমন চায়, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ছাত্রদল সেই পথে আগাচ্ছে এবং তাদের এই উদ্যোগটা সেই পথে যেতে আরও বেগবান হবে। আজকে রমজান মাস, এই রমজানের মধ্যে আমরা কি করতে পারি? আমরা ছাত্রদের হৃদয়ে ঢোকার জন্য, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধকে সমস্ত বাংলাদেশের তন্দ্রে তন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা এ ধরনের কোরআন প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতার আয়োজন করা, এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। এই আয়োজনের মধ্য দিয়ে এই দলকে পৌঁছে দিতে হবে বিভিন্ন জায়গায়। ছাত্রদল নিশ্চয়ই ছাত্রলীগ নয়, যে কারণে ছাত্রলীগ যেই কাজগুলোকে বন্ধ করেছে ছাত্রদল সেই কাজগুলোকে চালু করেছে। আমি এও দেখেছি ছাত্রদলের কোনো একটি কোরআনিক প্রোগ্রামে সেখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি গিয়ে উপস্থিত হয়ে বক্তব্য পর্যন্ত রেখেছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ, এই যে একে অপরকে সম্মান জানানো, ধর্মীয় কাজগুলোতে একজন আরেকজনকে সাপোর্ট দেয়া, এটা অত্যন্ত ভালো কাজ। এটাই হচ্ছে মূলত আমাদের চরিত্রের মধ্যে সর্ব অবস্থায় প্রতিষ্ঠিত করা উচিত। বাংলাদেশের রাজনীতিকে সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয়, হিংসা বিদ্বেষ মুক্ত একটি সুন্দরতম রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে আমাদের মধ্যে সকলের মধ্যে বিভাজন ভুলে গিয়ে একটি ঐক্যের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ধর্মীয় বিষয় নিয়ে কোনো কাদা ছড়াছড়ির জায়গা নেই। যে ইফতার বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো, যে কোরআন বিতরণ করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো, যে কোরআনের প্রতিযোগিতা করবে আমরা তাকেও ধন্যবাদ জানাবো। ছাত্রদলের এবছরের বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে তারা তাদের সেই আয়োজন করতে গিয়ে পবিত্র কোরআনের শুধুমাত্র প্রতিযোগিতাই নয়, বিভিন্ন জায়গায় ইফতার কার্যক্রম পরিচালনা করছে। এটা অবশ্যই ভালো দিক। আমাদেরকে সমাজের সকল সমালোচনা মুড়ে দিয়ে ভালো কাজের পথে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্ম ভালো কাজগুলোই দেখে বাজ বিচার করতে চায়। এই দেশের মানুষ এখন চায় শান্তিতে থাকতে। এদেশের মানুষ চায় আপনার কাজ যেটা, সেই কাজটা কতটুকু সমাজের কাছে গ্রহণযোগ্য, সেরকম কাজ আপনি উপস্থাপন করতে পারেন কিনা সেটা দেখতে চায়। রমজান মাসে আপনি চুপ করে বসে থাকতেন, কিন্তু আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকতো না, আপনি ভালো কিছু উপহার দিতে পারতেন না, জনগণের কাছে আপনার এই সংগঠনের কোনো মূল্য থাকতো না। আমি সে কারণে বলছি, এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, তার একটি আদর্শ ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের পাশাপাশি ধর্মীয় ইসলামী মূল্যবোধ। এই মূল্যবোধটাকে জাগ্রত করে বাঁচিয়ে রাখতে হলে খালেদা জিয়ার মতো করে আপনাদেরকেও এগিয়ে যেতে হবে। দল আমাদের ভিন্ন থাকতে পারে, মত আমাদের ভিন্ন থাকতে পারে, আদর্শ আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু যখনই কোনো ধর্মীয় বিষয় সামনে আসবে আমরা সেটাকে যে যত বেশি উপরে তুলে রাখতে পারবো তত বেশি আরো সম্মানিত আমরা হতে পারবো। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। আমি ছাত্র দলের এই আয়োজনকে অবশ্যই সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনেও ছাত্রদল এ ধরনের সুন্দর সুন্দর আয়োজন করে ছাত্র জনতার হৃদয়ে স্থান অর্জন করবে, ক্যাম্পাসগুলোকে নৈরাজ্যমুক্ত একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিবে, শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটি শিক্ষাঙ্গন উপহার দিতে
তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সারা বাংলাদেশের মানুষ যেভাবে একটি আগামীর রাষ্ট্র ব্যবস্থা চায়, সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিকা পালন করবে। এ বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান কারো একার দাবি করা কোনো স্বাধীনতা নয়। এ 24-এর গণ অভ্যুত্থান অর্জনের জন্য বাংলাদেশের আমরা দেখেছি সকল দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, সংগ্রামে অংশগ্রহণ করেছে। অতএব আমাদের ভয়ের কিছু নেই। পথ সামনে, এই কঠিন পথকে অতিক্রম করার জন্য ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে বুদ্ধিভিত্তিক সকল কার্যক্রমে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি সেটা করতে পারেন, আপনার মতের ভিন্ন মানুষটাও আপনাকে দেখবেন সম্মানে ভূষিত করবে। সেটাই হচ্ছে জাতির প্রত্যাশা। প্রিয় দেশবাসীকে অনুরোধ করব, জাতীয়তাবাদী ছাত্র দলের এই সুন্দর উদ্যোগের পাশে আপনারাও অংশগ্রহণ করুন। যখন যেখানে সুযোগ পাবেন, আমি এও শুনেছি যে এটার ক্লোজিং সেরেমনিটা হয়তো 18 তারিখের দিকে বা 25 রমজানের কাছাকাছি যে কোনো সময় হতে পারে। যখনই অনুষ্ঠিত হবে তখন সেখান থেকে আমরা বাছাইকৃত কিছু হাফেজদেরকে পাবো, কারীদেরকে পাবো। আমি অগ্রিম তাদের প্রতি শুভকামনা রাখছি। আমি বিশ্বাস করি তারা একদিন বিশ্বের কাছে বাংলাদেশের পতাকা উজ্জীবিত করবে, যেমনিভাবে বাংলাদেশের বহু হাফেজরা বিশ্বের দরবারে গিয়ে সম্মানিত হয়েছে এবং বাংলাদেশকেও সম্মানিত করেছে। আমি ছাত্র দলের এই আয়োজনের রমজানব্যাপী এই কার্যক্রমে সবাইকে সহযোগিতার যেমন আহ্বান জানাই, পাশাপাশি আমি ছাত্র দলকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে ঈদ, কোরবানি, ধর্মীয় বিভিন্ন উৎসব, শবে বরাত যা কিছু আছে বাংলাদেশের, এই সকল ধর্মীয় সংস্কৃতিকে লালন করার জন্য আপনারা সউদ্যোগী ভূমিকা পালন করবেন এবং এই উদ্যোগগুলোতে কেউ কারো সাথে প্রতিযোগিতা চলবে, কিন্তু কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, কারো সাথে কারো প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নয়, বরং আমি আমার কাজ দেখিয়ে কাজের মাধ্যমে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব এবং সগৌরবে নিজেও এই পৃথিবীতে বেঁচে থাকব। আমার বিশ্বাস কোরআনের সাথে যারা চলেছে, কোরআনের যারা সম্মান করেছে, তারা কখনোই অপদস্থ হয়নি, অপমানিত হয়নি, বরং কোরআন মানুষকে সম্মানিত করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল কোরআনের এই আয়োজন করে আমার বিশ্বাস ছাত্রদলের সম্মান আরও শত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থান অব্যাহত থাকুক। আল্লাহ ছড়িয়ে পড়ো, তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে রন্ধ্রে, যেমনটা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে। নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের। কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে যেই মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, এরা প্রত্যেকেই ছাত্রলীগ, যুবলীগ অথবা অন্য কোনো দলের মধ্যে কানেক্ট ছিল। এদের মধ্যে অন্যতম সার্জিস, হাসনাত, আসিফ মাহমুদ সহ আরো অনেকেই এরা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে তারা ঠিক শেষ মুহূর্তে এসে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। এখন তারা যদি একটা দলের এত বড় পদে চলে যেতে পারে, তারা যদি একটা দলকে নেতৃত্ব দিতে পারে, অভ্যুত্থান ঘটাইতে পারে, তাহলে ভাই ছাত্রলীগ করলেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা পদে সাধারণ একটা ছেলে যে ছাত্রলীগ করত, সে পদ পাইলে সমস্যাটা কি? এটা কি শেখ হাসিনার পরিকল্পনা, নাকি সার্জিসদের মতো নিজ যোগ্যতায় তিনি এইটা হওয়ার অধিকার রাখেন? কারণ আমরা জানি জুলাই আগস্টের সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মী এরা পদত্যাগ করেছিল, আবার অনেকে বিরোধিতাও করেছিল। দর্শক, আজকে একটা আন্দোলন নিয়ে খুবই একটা পথকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল আপনার কিশোরগঞ্জের ইটনা উপজেলা। ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জ ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে, সেই কমিটির আহ্বায়ক করায় তুমুল আলোচনা সমালোচনা চলছে। 15 মার্চ ইটনা উপজেলায় ঘোষিত 78 সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহমেদ হেরিকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার কারণে
কমিটি ঘোষণা হওয়ার পর তাকে বাদ দেওয়ার দাবি তুলেছে অনেকেই। কিন্তু কেন? তানভীর কি কোনো সন্ত্রাসী? তারপর হচ্ছে আরো কোনো কিছু? নো। সো সে পদ পাইতেই পারে। এখন তার বিরুদ্ধে কি আছে আমরা একটু দেখি। তানভীর আহমেদ হেরি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীরবাড়ির ইব্রাহিম মিয়ার ছেড়ে। তিনি ইটনা উপজেলা মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। সে হয়তো পদত্যাগ করে নাই বা পদত্যাগ করছে, বা আমি জানি না তার অবস্থান কি। তো যাই হোক, এখানে নানান ঘটনা ঘটতে পারে। দেখেন, ছাত্রলীগের মধ্যে যেই হারে অনুপ্রবেশ করেছিল শিবিরের পোলাপাইন, ছাত্রলীগ ঘুমেছিল। এখন বৈষম্য বিরোধীদের যে কমিটি হচ্ছে অনলাইনে অফলাইনে, সেখানে কিন্তু অনেক পোলাপাইন ঢুকছে। এদের মধ্যে অনেকে পরিচ্ছন্ন ইমেজের, বাট ছাত্রলীগ করত এমন অভিযোগের কারণে শুধুমাত্র তাদেরকে বাদ দেওয়া হবে, এটাও কিন্তু উচিত না। যদি সে সন্ত্রাসী হয়, অপরাধমূলক কর্মকাণ্ড করে, দেন এটার হিসাবটা হয়তো আলাদা। আপনার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর তানভীর আহমেদ হেরিকে এই পদে দেখে এলাকার অনেকের মধ্যেই একটা নেগেটিভ ভাইব্রেশন হয়ে গেছে। তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মনসিংহে অধ্যয়নরত। এটা একটা প্যাচ আছে, হয়তো এখানে কোনো গেম খেলছে। আর তেগিনা যারা বলছেন তার ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই এই প্রতারণার আশ্রয় নিয়েছেন। তো প্রতারণা তো আসলে চলে রাজনীতিতে, প্রতারণাটা একটা বড় কি বলে, যদি জিতা যান আপনি অনেক কিছু করতে পারবেন, আর না জিততে আপনাকে বাটামো খাইতে হইতে পারে, তাই না? তো যাই হোক, তানভীর তাকে ফোন দিয়েছিল গণমাধ্যম, তিনি মোবাইলে কল ধরেন নাই। আর দাবি করা হচ্ছে তাকে যেন অবিলম্বে বহিষ্কার করা হয়। কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া সহ, আজকের যে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে তুলসী গেবাট, যুক্তরাষ্ট্র থেকে তুলসী গেবাট যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে নিয়ে। তুলসী গেবাট কিন্তু মানে ইন্ডিয়ার, ভারতের কিছু লোকের কথা শুনে এবং কান পড়া শুনে সে বলেছে কি বাংলাদেশ ইসলাম এবং বাংলাদেশ জাতীয় বাংলাদেশের যে জামাতের দল আছে সেটা নাকি জঙ্গলি। কেন তারা জঙ্গলি বলবে বাংলাদেশের জামাতকে? যদি আমি নিজেও একটা মুসলমান, আমরা মুসলমান সবাই প্রতিরোধ করতে হবে, কারণ মুসলমানদেরকে কেন জঙ্গলি বলবে এটা কিন্তু মোটেও ঠিক না। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে আমি কথা বলে আর কথা বাড়াতে চাচ্ছি না। ইতিমধ্যে ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকের ভিডিওটা নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।